হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এর আগের দিন আমরা জেনেটিক্সের ক্লাসে মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস আর মাল্টিপল অ্যালিলিজম এই সবগুলো পড়েছি। আজকে আমরা এই জেনেটিক্স প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনস এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট পড়ব। খুব ভালো করে বায়োলজি পড়তে হবে, কারণ বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়োলজি, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার ইন বায়োলজি, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। সেই জন্য আর 2 মাসও আমাদের হাতে সময় নেই, এবং এই নিট পরীক্ষার 720 নম্বরের মধ্যে বায়োলজি 360 নম্বর হোল্ড করে আছে। সুতরাং বায়োলজিতে ভালো করতেই হবে। চলো আজকে আমরা জেনেটিক্স স্টার্ট করি। তাহলে কি বলছে দেখো, আজকে আমরা যে কটা টপিক পড়বো তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটা হলো 1 নম্বর প্লিওট্রপি, 2 নম্বর পলিজেনিক ইনহেরিটেন্স, 3 নম্বর লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন, আর 4 নম্বর হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তাহলে প্লিওট্রপি কাকে বলে? প্লিওট্রপি মানে হলো একটা ফেনোমেনা ওয়্যার ওয়ান জিন কন্ট্রোলস মাল্টিপল ট্রেটস আর ক্যারেক্টার্স। যখন একটা জিন অনেকগুলো ট্রেট বা ক্যারেক্টারকে কন্ট্রোল করে তখন তাকে আমরা বলবো প্লিওট্রপি। যেমন এক্সাম্পল হচ্ছে পি প্ল্যান্টের ক্ষেত্রে বি জিন, এই বি জিনটাকে আমরা ডিটেলে পড়বো। এছাড়া আছে সিকেল সেল অ্যানিমিয়া, একটা হিমোগ্লোবিনের একটা ডিজিজ, হ্যাঁ, এবং হিমোগ্লোবিন জিন ইন সিকেল সেল অ্যানিমিয়া। এছাড়া হচ্ছে পিকে, ফিনাইল কিটোনিউরিয়া, ওয়াইটাই মিউটেশন ইন ড্রোসোফিলা। এগুলো হচ্ছে প্রত্যেকটা এই যে ক্যারেক্টারের পিছনে রয়েছে প্লিওট্রপি, অর্থাৎ একটা করে ফেনোমেনা যেখানে একটা করে জিন অনেকগুলো ক্যারেক্টারকে কন্ট্রোল করছে। এরপর আমরা আসি পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স একটা কন্ট্রাস্টিভ ফিচার্স অফ প্লিওট্রপি। প্লিওট্রপিতে আমরা যেমন দেখলাম যে একটা জিন অনেকগুলো ক্যারেক্টারকে কন্ট্রোল করে, এখানে আমরা দেখবো যে অনেকগুলো জিন, জিন 1, জিন 2, জিন 3 সবাই মিলে যখন একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করবে। তো এখানে একটা ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, এবং এখানে কিছুটা অ্যাডিটিভ এফেক্ট কাজ করে। যেমন আমরা দেখলাম যে 3টে জিন, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, তার 3টে রিসেসিভ অ্যালিল হচ্ছে স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পল, পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল কি হতে পারে? স্কিন কালার ইন হিউম্যান, আইকিউ ইন হিউম্যান, হাইট, হিউম্যান হাইট, কার্নেল কালার ইন হুইট, ইচ ডমিনেন্ট অ্যালিল which is partial contribution towards phenotype। তাহলে প্রত্যেকটা ডমিনেন্ট অ্যালিল একটা পার্শিয়াল কন্ট্রিবিউশন দেবে। সুতরাং নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল যত বেশি থাকবে, হ্যাঁ, আমরা ফেনোটাইপিক এক্সপ্রেশনের ইন্টেন্সিটি আমরা তত পাবো। সুতরাং এখানে ডমিনেন্ট অ্যালিলগুলো একটা গ্র্যাডিয়েন্টের মতন কাজ করবে। যত সংখ্যক ডমিনেন্ট অ্যালিল বেশি থাকবে, হ্যাঁ, তত সংখ্যক কিন্তু আমরা পাবো। যেমন আমি একটা কথা বলি, যেমন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ক্যাপিটাল এ, অর্থাৎ দুটো ডমিনেন্ট অ্যালিল থাকলেও যে জেনেটিক ফেনোটাইপিক এক্সপ্রেশন দেয়, হ্যাঁ, আবার ক্যাপিটাল এ স্মল এ মানে একটা ডমিনেন্ট অ্যালিল একটা রিসেসিভ অ্যালিল, সেক্ষেত্রেও কিন্তু একই রকম ফেনোটাইপিক এক্সপ্রেশন দেয়। দুটোর ক্ষেত্রেই টল হয়। সাপোজ ধরে নিলাম ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি দুটো আলাদা, জেনোটাইপ আলাদা, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, একটা দুটোই ডমিনেন্ট, কিন্তু ফেনোটাইপিক এক্সপ্রেশনটা একই হয়। কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে ক্যাপিটাল এ যে ফেনোটাইপিক ক্যারেক্টার ফেনোটাইপিক এক্সপ্রেশন দেবে, ক্যাপিটাল এ স্মল এ থাকলে কিন্তু সেই ফেনোটাইপিক এক্সপ্রেশন দেবে না, কারণ নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল ক্যাপিটাল এর মধ্যে নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল দুটো, আর ক্যাপিটাল এ স্মল এর মধ্যে নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল একটা। তাহলে সুতরাং পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখবো নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল অলওয়েজ অ্যাফেক্ট ইন্টেন্সিটি অফ দ্য এক্সপ্রেশন প্যাটার্ন। তাহলে দেখো কার্নেল কালার ইন হুইট, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 পেয়ার্স অফ পলিজিন আছে, যেমন ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি। তাহলে এখানে 4টে অ্যালিল আছে। এই 4টে অ্যালিল যেমন ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, তার সঙ্গে স্মল এ, স্মল বি, একটা এক্সট্রিম রেড আর একটা হোয়াইটের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি আমরা F1 এ পাবো। এটা একটা ইন্টারমিডিয়েট, এবং তাদের মধ্যে যদি আমরা F2 ক্রস করি আমরা দেখতে পাবো, সেখানে আমরা দেখতে পাবো যে 1:4:6:4:1 এরকম একটা রেশিও পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল যদি 4টে হয় তাহলে জিনোটাইপটা হবে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, সেক্ষেত্রে এক্সট্রিম রেট পাবো। আর যদি নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল 0 হয় তাহলে হবে স্মল এ, স্মল বি, হ্যাঁ, জিনোটাইপটা, এবং সেক্ষেত্রে আমরা হোয়াইট কালার পাবো। আর যদি দুটো হয় নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল, মানে ক্যাপিটাল এ স্মল বি, অথবা স্মল এ ক্যাপিটাল বি, দু রকম টাইপের হতে পারে, তাহলে আমরা ইন্টারমিডিয়েট রেট পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল অনুযায়ী কিন্তু ফেনোটাইপিক এক্সপ্রেশন ভ্যারি করছে। তাহলে এক্ষেত্রে আমরা 6টা ইন্ডিভিজুয়াল পাবো। আর যদি যে তোমার জেনোটাইপটা এরকম হয় ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি, অথবা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল বি, অথবা ক্যাপিটাল এ স্মল বি, অথবা স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, তাহলে দুটোর ক্ষেত্রেই আমরা ডার্ক রেড পাবো।
মানে না, দুটো ক্ষেত্রে ডার্ক রেড পাবো না। একটা ক্ষেত্রে যেখানে আমরা ক্যাপিটাল এ বেশি আছে সেখানে আমরা ডার্ক রেড পাবো, আর যেখানে স্মল মানে বিটা বেশি আছে সেখানে আমরা লাইট রেড পাবো, এবং দুটোরই সংখ্যা কিন্তু চারটে চারটে করে হবে। তাহলে এটাকে যদি আমরা একটা বেল শেপের মানে কার্ভে প্লট করি, এখানে আমরা 1 2 3 4 এটা আমরা দিলাম যে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 থেকে 6 অবধি আছে, এটা হচ্ছে নাম্বার অফ ফেনোটাইপিক এক্সপ্রেশনগুলো। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটা একটা বেল শেপড কার্ভ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটুকু কি বুঝলাম, যে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ডমিনেন্ট অ্যালিল অলওয়েজ কন্ট্রোল দ্য ফেনোটাইপিক এক্সপ্রেশন প্যাটার্ন। আচ্ছা, তাহলে স্কিন কালার ইন হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখছি 3 পেয়ার অফ পলিজিন থাকবে, মানে 6টা অ্যালিল হবে। তাহলে দেখো ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এটা হচ্ছে ভেরি ডার্ক বা নিগ্রো পপুলেশনকে ডিনোট করবে। আবার স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি এটা এক্সট্রিমলি ফেয়ার বা অ্যালবিনোকে ডিনোট করবে। তাহলে এদের ক্রস করলে F1 জেনারেশনে যেটা হবে, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, এটা ইন্টারমিডিয়েট বা মিউল্যাটোকে ডিনোট করবে। তাহলে এই এই যে মিউল্যাটোর এদের মধ্যে যদি আমরা সেলফিং করি বা সেলফ ক্রস করি, তাহলে F2 জেনারেশনে আমরা দেখতে পাবো যে আমরা এরকম যে ফেনোটাইপগুলো পাবো, হ্যাঁ, তাহলে এক্সট্রিম ডার্ক হতে পারে, ডার্ক হতে পারে, ফেয়ারলি ডার্ক হতে পারে, ইন্টারমিডিয়েট বা মিউল্যাটো হতে পারে, ফেয়ারলি লাইট, লাইট এবং ভেরি লাইট বা অ্যালবিনো হতে পারে। তাহলে এখানেও দেখো নাম্বার অফ ইন্ডিভিজুয়াল আমরা কিরকম পাচ্ছি, 1 6 15 20 15 6 1। যাই হোক, এক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক একই রকম ভাবে তোমাদের দেখালাম দুটো এক্সাম্পল দিয়ে, একটা তোমার প্ল্যান্টের ক্ষেত্রে, একটা অ্যানিমেলের ক্ষেত্রে। তো এর ক্ষেত্রেও কিন্তু আমরা একটা কার্ভ পাবো যেটা বেল শেপড হবে। তাহলে মাল্টিপল পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে কার্ভটা আমরা পাবো ফেনোটাইপিক ভার্সেস জেনোটাইপ, সেটা হবে বেল শেপড কার্ভ। আচ্ছা, এবার আমরা আসি ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। এটা প্রপোজ করেছিলেন শার্টেন অ্যান্ড বোভেরি, এবং এই থিওরির বেসিস ছিল দুটো, একটা হচ্ছে মেন্ডেল ওয়ার্ক, আর 2 নম্বর হচ্ছে সেল ডিভিশন আর ইলেকট্রন মাইক্রোস্কোপি। তাহলে ক্রোমোসোমস আর বেসিক্যালি ক্যারিয়ার্স অফ জিন, হ্যাঁ, অ্যান্ড ক্রোমোসোম সেগ্রিগেট অ্যান্ড অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে আমরা একটা ধরে নিচ্ছি একটা ক্রোমোসোমের মধ্যে একটা জিন আছে। তাহলে এই যে দুটো কনসেপ্ট, জিন এবং ক্রোমোসোম, তো দেয়ার শুড বি আ প্যারালেলিজম বিটুইন জিন অর ফ্যাক্টর অ্যান্ড ক্রোমোসোম। তাহলে বোথ ক্রোমোসোম অ্যান্ড জিন অকার্স ইন পেয়ার্ড ইন ডিপ্লয়েড অর্গানিজম। ডিপ্লয়েড অর্গানিজমের ক্ষেত্রে ক্রোমোসোম আর জিন দুটোই পেয়ার্ড কন্ডিশনে থাকে। গ্যামেট যখন আউট অফ পেয়ার হয় তাহলে 1 ইউনিট ফ্যাক্টর ইজ প্রেজেন্ট, আর যখন আউট অফ পেয়ার অফ ক্রোমোসোম আমরা ধরবো তখন অনলি 1 ক্রোমোসোম ইজ প্রেজেন্ট। যখন ফার্টিলাইজেশন যদি করি, পেয়ার্ড কন্ডিশন অফ বোথ ইজ রেস্টোর্ড। তাহলে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু দুটো কন্ডিশনই রেস্টোর্ড হবে। এটা এই যে এটা শার্টেন এন্ড বোভেরি এটাকে প্রপোজ করেছিলেন, থিওরি অফ ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, কিন্তু এটাকে পরবর্তীকালে এক্সপেরিমেন্টাল প্রুভ করলেন থমাস হান্ট মর্গান, সেই জন্য তাকে বলা হয় ফাদার অফ মডার্ন জেনেটিক্স। তিনি তার এক্সপেরিমেন্টাল মেটেরিয়াল ছিল ড্রোসোফিলা ম্যালানোগাস্টার বা ফ্রুট ফ্লাই, যার ক্ষেত্রে 2n হচ্ছে 8। তো কেন তিনি ড্রোসোফিলা চুজ করেছেন? বিকজ স্মল সাইজ, ল্যাবরেটরি কন্ডিশনে খুব ইজিলি গ্রো করা যায়, তাদের লাইফ স্প্যানটা হচ্ছে শর্টার, মোটামুটি 2 উইকস মতন। তাদের অনেকগুলো হেরিডিটারি ভেরিয়েশন আছে যেটা আমরা লো পাওয়ার মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই। সিঙ্গেল মেটিংয়ে এদের প্রায় হান্ড্রেডস অফ প্রোজেনি তৈরি করতে পারে, সুতরাং এদের ক্লাচ সাইজ অনেক বেশি, স্টাডি করতে সুবিধা হয়। সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়, যেমন মেলরা অপেক্ষাকৃত ছোট হয়, ফিমেলরা একটু বড় হয়, এবং ফিমেলদের এগ লেইং এর জন্য একটা ওভিপোজিটর থাকে। তাহলে এই দেখে আমরা মেল ফিমেলকে ডিস্টিংগুইশ করতে পারি। এবার আমরা আসছি লিঙ্কেজ। লিঙ্কেজ জিন কি? লিঙ্ক জিন্স বা লিঙ্কেজ, এটা হচ্ছে জিন্স অন দ্য সেম ক্রোমোসোম। যদি কোনো একটা ক্রোমোসোমের মধ্যে যে জিনগুলো আছে পরপর আছে, তারা যদি জেনারেশন আফটার জেনারেশন একই সঙ্গে থাকার একটা টেন্ডেন্সি শো করে, সো লিঙ্ক জিন্স আর হ্যাভ দ্য টেন্ডেন্সি টু স্টে টুগেদার, দে ক্যান বি সেপারেটেড বাই ক্রসিং ওভার। তাহলে এটাকে যদি ক্রসিং ওভার করা হয় তাহলে এটা সেপারেটেড হতে পারে। যেমন আমি ধরলাম একটা ক্রোমোসোমের মধ্যে জিনগুলো আছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল এফ। আবার আরেকটা হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে যে জিনগুলো আছে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, স্মল ই, স্মল এফ। তাহলে এদের মধ্যে যদি ক্রসিং ওভার করা হয়, দেখলাম কি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডির সঙ্গে এই ছোট হাতের স্মল ই, স্মল এফটা চলে এসছে একদিকে, আর এদিকে ক্যাপিটাল ই, ক্যাপিটাল এফটা একদিকে চলে এসছে। তাহলে লিঙ্কেজ গ্রুপ ডিপেন্ডস অন দ্য হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোম। অর্থাৎ লিঙ্কেজ গ্রুপ মানে হচ্ছে নাম্বার অফ হ্যাপ্লয়েড ক্রোমোসোম অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তো যেমন আমরা দেখতে পাচ্ছি পাইসামের ক্ষেত্রে, মটরের ক্ষেত্রে, পি প্ল্যান্টের ক্ষেত্রে এন বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম হচ্ছে 7টা। তাহলে এদের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপও আমরা 7টা পাবো। ড্রোসোফিলার ক্ষেত্রে 4টে, তাহলে লিঙ্কেজ গ্রুপও 4টে। রাইসের ক্ষেত্রে n সমান 12, অর্থাৎ লিঙ্কেজ গ্রুপও 12। হিউম্যানের ক্ষেত্রে n সমান 23, তাহলে লিঙ্কেজ গ্রুপও 23। তাহলে আমরা হিউম্যানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, 2n সমান যদি 44 প্লাস XY হয় হিউম্যান মেলের ক্ষেত্রে, তাহলে nটা হবে 22
প্লাস এক্স আর 22 প্লাস ওয়াই, তাহলে হিউম্যান মেলের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ হবে মোট 24টা। কিন্তু হিউম্যান ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের জিনোটাইপ হয় 44 প্লাস এক্স এক্স, তাহলে এদের গ্যামেট হচ্ছে 22 প্লাস এক্স, তাহলে এদের জিনোটাইপ হবে 23টা। তাহলে হিউম্যান মেলের ক্ষেত্রে 24টা লিঙ্কেজ গ্রুপ হবে আর হিউম্যান ফিমেলের ক্ষেত্রে 23টা লিঙ্কেজ গ্রুপ হবে। তাহলে লিঙ্কেজ গ্রুপ মানে আমরা কি বললাম, যখন এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম যখন একসঙ্গে সেপারেটেড হবে এবং দ্য জিনস হ্যাভ দ্য টেন্ডেন্সি টু বি স্টে টুগেদার, তখন সেই কনসেপ্টটাকে আমরা লিঙ্কেজ বলবো এবং একসঙ্গে যে জিনগুলো থাকছে তাদেরকে আমরা লিঙ্কেজ গ্রুপ বলবো। আচ্ছা, এবার আমরা আসি মর্গ্যান যেটা ড্রোসোফিলার উপর এক্সপেরিমেন্ট করলেন। তাহলে ড্রোসোফিলার যে ক্যারেক্টারগুলো নিলেন লিঙ্কেজ বোঝানোর জন্য, তাহলে বডি কালার, আই কালার আর উইং টাইপ। তাহলে এই ডমিনেন্ট ক্যারেক্টার, বডি কালারের ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে ব্রাউন, সেটাকে উনি ওয়াই প্লাস দিয়ে ডিনোট করলেন এবং রিসেসিভ ক্যারেক্টার ইয়েলোটাকে ওয়াই দিয়ে ডিনোট করলেন। এটা কিন্তু দেখো পিপ্ল্যান্ট এক্সপেরিমেন্ট থেকে আলাদা। পিপ্ল্যান্ট এক্সপেরিমেন্ট উনি কি করেছিলেন, যেটা ডমিনেন্ট ক্যারেক্টার তার প্রথম লেটারটাকে ক্যাপিটালে এবং রিসেসিভটাকে ওই ডমিনেন্ট ক্যারেক্টারেরই স্মলে লেখা হয়েছিল। কিন্তু এখানে যে লেটারটা ইউজ করা হচ্ছে, যেমন ইয়েলো, এটা হচ্ছে রিসেসিভের প্রথম লেটারটা ইউজ করা হচ্ছে স্মল লেটারে এবং ডমিনেন্টটাকে সেটাকেই প্লাস দিয়ে লেখা হচ্ছে, তাই তো। আই কালার যেমন রিসেসিভ হচ্ছে হোয়াইট, তাহলে এটাকে ডাব্লু দিয়ে লেখা হলো, আর ডমিনেন্টটা রেড, সেটাকে ডাব্লু প্লাস দিয়ে লেখা হলো। উইং টাইপের যেটা রিসেসিভ সেটা হলো মিনিয়েচার উইং, এম লেখা হলো, আর নর্মাল উইংটাকে এম প্লাস দিয়ে লেখা হলো। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে ক্রোমোসোম এক্স এর মধ্যে এই জিনগুলো আছে, বডি কালার, আই কালার এবং উইং টাইপ, তিনটে আলাদা আলাদা জিন, এ বি সি আমরা ধরে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে যদি এ আর বি এর মধ্যে যদি ক্রস ওভার করা হয়, তাহলে দেখা যাচ্ছে পেরেন্টাল কম্বিনেশন হচ্ছে 98.7% এবং রিকম্বিনেন্ট ফেনোটাইপ হচ্ছে 1.3%। তাহলে পেরেন্টাল কম্বিনেশন থাকার চান্স আছে এতে 98.7%, আর বি আর সি এর মধ্যে হচ্ছে 62.8%, আর রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 বা রিকম্বিনেন্ট পার্সেন্টেজ হচ্ছে 37.2%। এ আর সি এর মধ্যে পেরেন্টাল কম্বিনেশনের এই পার্সেন্টেজ হচ্ছে 61.5 আর রিকম্বিনেন্ট পার্সেন্ট হচ্ছে 38.5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেরেন্টের মধ্যে যে এইটা সবচেয়ে বেশি থাকছে, মানে এ আর বিটা সবচেয়ে বেশি, হ্যাঁ, সেই জন্য এদের ক্ষেত্রে লিঙ্কেজ ঘটার চান্স সবচেয়ে বেশি। যাদের ক্ষেত্রে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যত কম, তাদের মধ্যে লিঙ্কেজে ঘটানোর সম্ভাবনা তত কম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই প্লাস এবং ডাব্লু প্লাস, মানে ব্রাউন আর রেডের মধ্যে যদি ক্রস ওভার করা হয়, তাহলে আমরা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.3%, মানে আমরা এটাকে বলতে পারি 1.3 সেন্টিমর্গ্যান। হ্যাঁ, এবং ডাব্লু প্লাস বা এম প্লাসের মধ্যে করা হয় তাহলে 37.2 সেন্টিমর্গ্যান। হ্যাঁ, আবার যদি এম প্লাস আর ওয়াই প্লাসের মধ্যে করা হয় তাহলে সেটা হচ্ছে 38.5 সেন্টিমর্গ্যান। তাহলে এখান থেকে আমরা ক্রোমোসোমের একটা ডিস্টেন্স এক একটার মধ্যে বার করতে পারি। তাহলে সেন্টিমর্গ্যান হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা, এদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে আমরা ক্রসে আমরা কি দেখতে পাচ্ছি, বডি কালার এবং আই কালারের মধ্যে যদি ক্রস করো তোমার, তাহলে আমরা কি দেখতে পাবো, একটা ব্রাউন রেড পাবো আর ইয়েলো পাবো। এটা হচ্ছে হেমিজাইগাস কন্ডিশন। হ্যাঁ, ওয়াইটা এক্স, কারণ যেহেতু ক্রোমোসোমগুলো এক্স এর মধ্যে আছে, তাহলে এক্স ওয়াই ডাব্লু আর এক্স ওয়াই ডাব্লু, এটাকে আমরা টপে লিখলাম, এটাকে লেফটে লিখবো। এখানে মেলটা নেওয়া হয়েছে আর ওয়াইটা, ফিমেলটা তো এই মেলটা এটা হবে, সরি ফিমেলটা এটা হবে, আর মেলটা কি হবে, এক্স ওয়াই ডাব্লু প্লাস ওয়াই প্লাস ডাব্লু প্লাস আর ওয়াই, কারণ এইগুলো ওয়াইটা কোন মাথায় কিছু থাকবে না, কারণ ওয়াইয়ের মধ্যে ক্রোমোসোমগুলো নেই। তাহলে এরকম করে আমরা ব্রাউন রেড পাবো দুটো আর ইয়েলো হোয়াইট পাবো দুটো। অ্যাকচুয়ালি এখানে মেলটা হচ্ছে হেমিজাইগাস কন্ডিশনে আছে। তাহলে আমরা তাদের মধ্যে যদি আবার ক্রস করাই, আচ্ছা, এখানে আমরা দেখেছি যে এক্স ওয়াই ডাব্লু আর এক্স ওয়াই প্লাস ডাব্লু প্লাস এটা একটা ক্রোমোসোমের মধ্যে আছে, আর ছেলেদের ক্ষেত্রে রয়েছে এক্স ওয়াই ডাব্লু আর ওয়াই। আবার এখানে ফিমেলের মধ্যে রয়েছে এক্স ওয়াই ডাব্লু আর এক্স ওয়াই প্লাস ডাব্লু প্লাস। তাহলে ক্রস করলে আমরা একটা এরকম চেকার বোর্ড পাচ্ছি, পানেট স্কোয়ার যদি আমরা করি তাহলে এরকম একটা পানেট বোর্ড পাবো, পানেট কিউব পাবো। আবার যদি এদের মধ্যে যদি ক্রসিং ওভার হয়ে যায়, তাহলে ওয়াই ডাব্লু একটা ক্রোমোসোমে ছিল, ওয়াই প্লাস ডাব্লু প্লাস একটা ক্রোমোসোমে ছিল, যদি কিন্তু ক্রসিং ওভার হলে কি হয়ে যাবে, ওয়াই ডাব্লু প্লাস একটা ক্রোমোসোমে চলে আসবে আর ওয়াই প্লাস ডাব্লু একটা ক্রোমোসোমে চলে আসবে। তাহলে সেই রকমই আমি একটা ক্রস করে এখানে দেখিয়েছি, ওয়াই ডাব্লু প্লাস একটা আর ওয়াই প্লাস ডাব্লু। আর এদিকে তোমার মেলের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই ডাব্লু আর ওয়াই। তাহলে এরকম টাইপের আমরা ফেনোটাইপ পাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম, এই যে মর্গ্যান যে করেছিলেন, তাহলে ওয়াই প্লাস ডাব্লিউ এর একটা সেন্টিমর্গ্যান আমরা এটা রেশিও পেলাম,
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লেসার দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স যত কম হবে টাইটলি লিঙ্কড জিন হবে, জিনগুলো টাইটলি লিঙ্কড হবে এবং লিঙ্কেজ টেন্ডেন্সি তখন বাড়বে এবং ক্রসওভার টেন্ডেন্সি কমবে এবং সাথে সাথে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিও কমবে। তাহলে আলফ্রেড স্টার্ডভান্ট এটা ক্রোমোজোমাল ম্যাপিং করেছিলেন। তাহলে এ বি সি ডি একটা ক্রোমোজোমের মধ্যে সাপোজ 4টে জিন আছে, তাহলে পার্সেন্টেজ অফ রিকম্বিনেশন ডিপেন্ডস অন দ্য ক্রসওভার। ক্রসওভার যখন বাড়বে তখন ডিস্টেন্সটাও বাড়বে। ডিস্টেন্স বিটুইন জিন depends on the recombination frequency। আচ্ছা, এবার আমরা আসছি if gene shows 1% recombination, distance between gene হবে 1 centimorgan বা 1 map unit। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত হতে পারে, 50% হতে পারে। এটাকে আমরা সিওভি বলি বা ক্রস ওভার ভ্যালু বলতে পারি 50%টাকে। তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, নাম্বার অফ রিকম্বিনেন্ট বাই টোটাল প্রোজেনি ইন্টু 100। সেটা থেকে আমরা রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সিটা বার করতে পারি। খুব সহজভাবে তোমাদের বোঝাচ্ছি, যা অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যে প্রত্যেকটা এক্সাম্পল দিলাম প্রত্যেকটা কিন্তু এনসিইআরটিতে আছে, এনসিইআরটি একবার পড়ে নাও, তারপর এটা তোমরা পড়ো, তাহলে দেখবে অল্প সময়ের মধ্যে গোটা চ্যাপ্টারটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আসছি সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন বেসিক্যালি দু রকম হতে পারে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন আর 2 নম্বর হচ্ছে ক্রোমোসোমাল সেক্স ডিটারমিনেশন। এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশনে কি দেখা যায়, ক্রোকোডাইল বা লিজার্ডের ক্ষেত্রে দেখা যায় যখন ফার্টিলাইজড এগকে ইনকিউবেট করা হয়, যদি হাই টেম্পারেচার পায় তাহলে এটা মেল তৈরি করবে আর লো টেম্পারেচারে এটা ফিমেল তৈরি করবে। আবার টার্টলের ক্ষেত্রে ফার্টিলাইজড এগকে যদি আমরা ইনকিউবেট করি তাহলে হাই টেম্পারেচারের ক্ষেত্রে এটা ফিমেল তৈরি করবে, ঠিক উল্টোটা হবে, আর লো টেম্পারেচারের ক্ষেত্রে এটা মেল তৈরি করবে। তাহলে ক্রোমোসোমাল থিওরি অফ সেক্স ডিটারমিনেশন আমরা কি দেখতে পাই, হিউম্যানের ক্ষেত্রে দেখতে পাই, তাহলে তোমার ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাই, বার্ডের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে এদের ক্ষেত্রে টাইপস অফ ক্রোমোসোম দু রকম হতে পারে, অটোসোম বা সোমাটিক ক্রোমোসোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোসোম বা অ্যালোসোম বা আইডিওসোম বা হেটেরোক্রোমোসোম। এত হিউম্যানের ক্ষেত্রে এক্স আর ওয়াই এই দুটোই সেক্স ক্রোমোসোম থাকে। তাহলে এই নেমিং অফ এক্স ক্রোমোসোমটা কি করে হয়েছিল, হেঙ্কিন একজন সায়েন্টিস্ট, তিনি প্রথম ইনসেক্টের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন করেছিলেন। তো তিনি দেখলেন যে তার যে প্রসেস, হ্যাঁ, এই যে তার মধ্যে 50%-এর মধ্যে একটা নিউক্লিয়ার বডি বলে কিছু থাকছে না, আর এই বাকি 50%-এর মধ্যে নিউক্লিয়ার বডি থাকছে। পরবর্তীকালে উইলসন এই নিউক্লিয়ার বডির নাম দিয়েছিলেন এক্স বডি, এবং সেটা থেকেই কিন্তু এক্স ক্রোমোসোমের কনসেপ্টটা এসছে। যাই হোক, হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্স এক্স আর এক্স ওয়াই টাইপ। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে হিউম্যান, ফিমেলরা হয় 2A প্লাস এক্স এক্স আর মেলরা হয় 2A প্লাস এক্স ওয়াই। তাহলে এদের গ্যামেট পাওয়া যাবে কি, ফিমেলদের মধ্যে থেকে একটাই গ্যামেট পাওয়া যাবে A প্লাস এক্স, আর মেলদের মধ্যে থেকে দু রকম পাওয়া যাবে A প্লাস এক্স আর A প্লাস ওয়াই। তাহলে A প্লাস এক্স A প্লাস ওয়াই হচ্ছে হেটেরোগ্যামেট। তাহলে এদের মধ্যে যদি ফার্টিলাইজেশন করা হয় তাহলে আমরা কি পাবো, AA এক্স এক্স আর AA ওয়াই ওয়াই, বা 2A এক্স এক্স আর 2A ওয়াই ওয়াই। তাহলে এরা হচ্ছে ডাইগ্যামেটি টাইপ। কিন্তু বার্ডের ক্ষেত্রে বা কিছু রেপটাইলসের ক্ষেত্রে আমরা কি পাবো, ZW আর ZZ। তাহলে এদের ক্ষেত্রে ফিমেলরা হবে 2A প্লাস ZW আর মেলরা হবে 2A প্লাস ZZ। তাহলে 2A প্লাস ZW থেকে আমরা কি পাবো, A প্লাস Z আর A প্লাস W দু রকম টাইপের পাবো। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে, এর ক্ষেত্রে আমরা যেমন মেল ডাইগ্যামেটি পেয়েছিলাম হিউম্যানের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা ফিমেল ডাইগ্যামেটি পাবো। হ্যাঁ, এবং হেটেরোগ্যামেট তৈরি করবে। এদের ক্ষেত্রে তোমার ফিমেলটা ছিল হোমোগ্যামেট, মেলটা হেটেরোগ্যামেট হিউম্যানের ক্ষেত্রে। বার্ড বা কিছু রেপটাইলসের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, এদের ক্ষেত্রে হচ্ছে ফিমেল ডাইগ্যামেটি পাওয়া যায়, আর এদের ফিমেলরা হচ্ছে হেটেরোগ্যামেট আর মেলরা হচ্ছে হোমোগ্যামেট। এইভাবে তৈরি হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তাহলে কিছু গ্রাস হপার বা রাউন্ড বাউন্সের ক্ষেত্রে আমরা কি পাবো, এক্স এক্স আর এক্স জিরো, যে এদের ক্ষেত্রে হচ্ছে মেল ডাইগ্যামেটি। আবার বাটারফ্লাই বা মথের ক্ষেত্রে পাওয়া যায় Z0 আর ZZ, তো এদের ক্ষেত্রে পাওয়া যায় ফিমেল ডাইগ্যামেটি। তাহলে এবার আমরা আসছি মেল হেটেরোগ্যামেটি এক্স 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 ওয়াই আর এক্স 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 জিরো হতে পারে, আর ফিমেল হেটেরোগ্যামেটি দু রকম হবে, ZW ZZ আর Z0 ZZ। আচ্ছা, এবার আমরা আসছি হ্যাপ্লো ডিপ্লয়েডি ফর সেক্স ডিটারমিনেশন, যেটা হানিবি অ্যান্ড বা ওয়াস্পের ক্ষেত্রে দেখা যায়। খুব মজার ঘটনা, হানিবির ক্ষেত্রে আমরা জানি 2n সমান হচ্ছে 32, তাহলে n সমান হবে 16। তাহলে ফিমেলের ক্ষেত্রে আমরা জানি যে এদের ফিমেলরা অ্যাকচুয়ালি কুইন হতে পারে আর ওয়ার্কার হতে পারে, বাট ওয়ার্কাররা স্টেরাইল, কুইনরা কিন্তু ফার্টাইল হয় যাদের 2n হচ্ছে 32। তাহলে মিওটিক সেল ডিভিশনের ক্ষেত্রে এরা এগ তৈরি করবে, মানে n সমান 16 এগ তৈরি করবে। সেই এগটা যদি ফার্টিলাইজ না হয়, হ্যাঁ, যদি পার্থেনোজেনেসিস করে প্রোজেনি তৈরি করে, তাহলে এটা তোমার ইয়ে তৈরি হবে, ড্রোনস তৈরি হবে। ড্রোনসদের ক্ষেত্রে আমরা n সমান 16 দেখতে পাবো। যখন
কুইনের এগ যখন ফার্টিলাইজ না করে বেবি তৈরি করবে বা প্রজনী তৈরি করবে, মেল প্রজনী তৈরি করবে, তখন তাদেরকে আমরা ড্রোনস বলবো। হ্যাঁ, যাদের ক্ষেত্রে N=16। কিন্তু যখন এই কুইনের এগ ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করবে, মেলের ক্ষেত্রে যে ড্রোন, তাদের তো N=16 আছে, সুতরাং এরা কিন্তু আর মিওটিক সেল ডিভিশনে যাবে না। হ্যাঁ, এই ফার্টাইল ড্রোনরা কি করবে, মাইটোসিস করে গ্যামেট তৈরি করবে এবং সেটাও হবে N=16। তাহলে N=16 গ্যামেট ফ্রম দ্য মেল ড্রোন এবং N=16 এগ ফ্রম দ্য ফিমেল কুইন, দুটোকে ফার্টিলাইজ করলে একটা ফিমেল লার্ভা তৈরি হবে। সে ফিমেল লার্ভার মধ্যে যদি রয়্যাল জেলি খাওয়ানো হয়, সেটা আবার তৈরি করবে কুইন, যাদের ক্ষেত্রে হবে 2n=32। আর যদি রয়্যাল জেলি না খাওয়ানো হয়, সেটা হয়ে যাবে ওয়ার্কার, যাতে হবে 2n=32। তাহলে আমরা কি দেখলাম, ড্রোনসরা ডু নট হ্যাভ ফাদার। তাহলে এই ড্রোনসদের ক্ষেত্রে এই যে ড্রোনস তৈরি হয়েছে, এরা কিন্তু পার্থেনো জেনেসিস হয়ে তৈরি হয়েছে, শুধুমাত্র কুইন থেকে এগটাই পার্থেনোজেনেসিস করে এটা তৈরি করে, সুতরাং এদের কিন্তু কোনো ফাদার নেই। কিন্তু এই কুইনটা এসছে কোনো একটা মেল থেকে, সুতরাং কুইনের কিন্তু তাদের গ্র্যান্ড প্যারেন্টস আছে। হ্যাঁ, তাহলে এরকম একটা কোশ্চেন দেয়, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এবার আমরা আসি মিউটেশন পড়বো। আমরা মিউটেশনের কনসেপ্ট প্রথম প্রপোজ করেছিলেন হুগো দ্য ভিশ। হ্যাঁ, মিউটেশন অ্যাকচুয়ালি কি বলতে পারি আমরা, ইট ইজ আ সাডেন টাইপ অফ সাডেন চেঞ্জ, সাডেন ইনহেরিটেবল চেঞ্জ। মিউটেশন কজিং এজেন্ট হচ্ছে মিউটাজেন। টাইপস অফ মিউটেশন কি কি হতে পারে, জেনোম্যাটিক হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবারেশন হতে পারে, আর জিন মিউটেশন হতে পারে। জেনোম্যাটিক মানে কি, চেঞ্জ উইথ রেসপেক্ট টু ক্রোমোজোম নাম্বার। আর ক্রোমোজোমাল অ্যাবারেশনে কি হয়, চেঞ্জ উইথ রেসপেক্ট টু ক্রোমোজোম স্ট্রাকচার অ্যান্ড জিন স্ট্রাকচার বা জিন সিকোয়েন্স বলতে পারো। আর জিন মিউটেশন হচ্ছে চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডিএনএ সিকোয়েন্স অর নিউক্লিওটাইড সিকোয়েন্স অর নাম্বার অফ নিউক্লিওটাইড, এবং এটার ফলে পয়েন্ট মিউটেশন ঘটতে দেখা যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা কি দেখছি, এই যে মিউটাজেন বেসিক্যালি তোমার 3 রকম হতে পারে, ফিজিক্যাল মিউটাজেন, কেমিক্যাল মিউটাজেন এবং বায়োলজিক্যাল মিউটাজেন। ফিজিক্যাল মিউটাজেন আবার 2 রকমের হয়, আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং। আয়োনাইজিং কি কি হতে পারে, এক্স রে, গামা রে বা বিটা রে। আর নন আয়োনাইজিং হচ্ছে ইউভি রে। কেমিক্যাল মিউটাজেন কি হতে পারে, HNO2 বা নাইট্রাস অ্যাসিড বা অ্যাক্রিডিন, মাস্টার্ড গ্যাস, এসব হতে পারে। আর বায়োলজিক্যাল মিউটেশন হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, এটসেট্রা। তাহলে এরা জেনোম্যাটিক মিউটেশনে কি দেখা যায়, অ্যানিউপ্লয়েডি বা হেটেরোপ্লয়েডি দেখা যায়, 2 রকম হয়। আর একটা হচ্ছে ইউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি বা হেটেরোপ্লয়েডির ক্ষেত্রে আমরা দেখবো চেঞ্জ ইন একটা বা দুটো ক্রোমোজোমের মধ্যে চেঞ্জ দেখা যাবে। যদি ক্রোমোজোমের সংখ্যা কমে যায়, তখন তাকে আমরা বলবো হাইপোপ্লয়েডি। আর যদি ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়, গেইন করে, তখন তাকে আমরা বলবো হাইপারপ্লয়েডি। আর ইউপ্লয়েডির ক্ষেত্রে আমরা কি পাই, অ্যাডিশন আর ডিলিশন অফ এন্টায়ার সেট, একটা বা দুটো ক্রোমোজোম নয়, যদি এন্টায়ার সেট অফ ক্রোমোজোম যদি ডিলিটেড হয়ে যায় বা অ্যাডিশন হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ইউপ্লয়েডি। তাহলে হাইপারপ্লয়েডি কি বলবো, হাইপারপ্লয়েডি মানে 2n=8, মানে এটার থেকে যদি 2n+1 যদি তৈরি হয়, তাহলে একটা কপি, সেকেন্ড ক্রোমোজোমের একটা কপি বেড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্মাল সেলটা এরকম ছিল, এই 2 নম্বর ক্রোমোজোমের দেখো আরেকটা কপি চলে এসেছে, তখন সেটাকে আমরা বলবো 2 নম্বর ক্রোমোজোমের জন্য এটা ট্রাইজোমি। আবার ডাবল ট্রাইজোমি কখন বলবো, যখন দেখলাম যে নর্মাল এটা সেল ছিল, হ্যাঁ, 1 নম্বর ক্রোমোজোম একটা বেড়েছে, 2 নম্বর ক্রোমোজোম একটা বেড়েছে, মানে দুটো ক্রোমোজোমই তিনটে করে আমরা পাচ্ছি, সেটা ডবল ট্রাইজোমি। তাহলে 2n, সেটাকে আমরা লিখবো 2n+1+1। তাহলে যেমন ডাউন সিনড্রোম হিউম্যানের ক্ষেত্রে এটা হচ্ছে ট্রাইজোমি 21, মানে 21 নাম্বার ক্রোমোজোম তিনটে থাকে। প্যাটাও সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখবো 13 ক্রোমোজোম ট্রাইজোমি, মানে 13 ক্রোমোজোম তিনটে থাকে। এডওয়ার্ড সিনড্রোমের ক্ষেত্রে দেখবো 18 ক্রোমোজোম ট্রাইজোমি, মানে 18 ক্রোমোজোম তিনটে থাকে। তাহলে ট্রাইজোমি অফ সেক্স ক্রোমোজোম যদি আমরা দেখি, ক্লাইন ফিল্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডবল A+AA প্লাস XXY, অর্থাৎ এক্স ক্রোমোজোম দুটো থাকে, মানে দুটো চলে আসে একটার পরিবর্তে, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম বেশি চলে আসে। আচ্ছা, তাহলে টেট্রাজোমি কাকে বলবো, যখন 2 কপিজ অফ সেকেন্ড ক্রোমোসোম, যখন সেকেন্ড ক্রোমোসোম যদি দুটো কপিতে বেড়ে যায়, তখন তাকে 2n+2 বলবো, তখন তাকে আমরা টেট্রাজোমি বলতে পারি। আচ্ছা, হাইপ্লয়েডি কাকে বলবো, হাইপ্লয়েডি হচ্ছে মোনোজোমি হতে পারে, যখন রিমুভাল অফ, এতক্ষণ তো আমরা বাড়ার কথা বললাম, হাইপারপ্লয়েডি কমে যাবে, যদি দুটো ক্রোমোসোমের মধ্যে একটা কমে যায়, মানে ধরো নর্মালি 2n=8 ছিল, 2 নম্বর ক্রোমোসোম দুটো ছিল, 2 নম্বর ক্রোমোসোম একটা হয়ে গেছে, তাহলে কপি অফ সেকেন্ড ক্রোমোসোম একটা কমে গেছে, রিমুভ 1, সেটাকে আমরা মোনোজোমি বলবো বা এটাকে 2n-1 বলতে পারি। হ্যাঁ, আবার যদি 1 কপি অফ বোথ ক্রোমোসোম যদি ডিলিট হয়ে যায়, তখন তাকে আমরা ডাবল মোনোজোমি বলবো, মানে দেখো 2 নম্বর ক্রোমোসোম একটা রয়েছে, মানে একটা রিমুভ হয়েছে, বা 3 নম্বর ক্রোমোসোম একটা রিমুভ হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো 2n-1-1। তাহলে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোনোজোমি অফ এক্স, আর এর ক্ষেত্রে আমরা নালিজোমি দেখতে পাচ্ছি 2n-2 হয়েছে।
আচ্ছা, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বেসিক্যালি আমরা দেখেছি যে ডিসজাংশন হয়, হ্যাঁ, অ্যানাফেজ মিওসিসের অ্যানাফেজে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্রোমোজোমগুলো পেয়ার্ড অবস্থায় ছিল, হ্যাঁ, সেগুলো সেপার 1 2 3 4 এদিকে একটা চলে গেছে, এদিকে একটা চলে গেছে। কিন্তু যদি প্রপারলি এই সেগ্রিগেশন বা ডিসজাংশনটা যদি না হয়, তাহলে নন ডিসজাংশন দেখা যায়। দেখা গেলো যে 1 2 3 নম্বর ক্রোমোজোম দুটোই দুদিকে গেল, কিন্তু 4 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম সেটা দুটো দুদিকে না দিকে যে কোনো একদিকে দুটো চলে গেল, মানে 4 4 হয়ে গেল। আর একদিকটা কিছুই পেলো না, তাহলে আরেক দিকটা হয়ে যাবে n-1 মানে মনোজমি, আর এদিকটা হয়ে যাবে n+1 মানে ট্রাইজমি। তাহলে নন ডিসজাংশনের জন্য এই চেঞ্জগুলো বেসিক্যালি দেখা যায়। আচ্ছা, এবার আমরা আসছি ক্রোমোসোমাল অ্যাবারেশন। ক্রোমোসোমাল অ্যাবারেশন কি হতে পারে? যেমন একটা ক্রোমোসোম ভাবলাম যে 1 2 3 4 5 6 এই জিনগুলো আছে, এই জায়গায় কোনো একটা মিউটেশন হলো, মিউটেশনের ফলে দেখা গেল 1 2 3 4 থাকলো, এই টার্মিনাল এই সেগমেন্টটা 5 6 এটা বেরিয়ে চলে গেল, তখন সেটাকে আমরা বলবো ডেফিসিয়েন্সি। কিন্তু যদি মাঝখান থেকে বেরিয়ে যায়, মানে 1 2 3 পরে 6 মানে 4 আর 5 এর জায়গাটা চলে গেছে, তখন সেটাকে আমরা বলবো ডিলিশন। আবার যদি ডুপ্লিকেশন কখন বলবো? 1 2 3 4 5, তারপর দেখো এই 4 5 এটা আবার দেখো রিপিট হয়েছে, মানে 4 5টা দেখো দুবার করে আছে, মানে একটা পার্টিকুলার সেগমেন্ট অফ জিন বা একটা পার্টিকুলার সিকোয়েন্স অফ ডিএনএ সেটা ডুপ্লিকেট হয়েছে, সেটা তখন ডুপ্লিকেশন বলবো। আর ইনভার্সন কাকে বলবো? ইনভার্সন হচ্ছে যখন সিকোয়েন্সটা 180 ডিগ্রি ঘুরে যাবে। এটা দুরকম হতে পারে, প্যারাসেন্ট্রিক ইনভার্সন আর একটা পেরিসেন্ট্রিক ইনভার্সন। যখন 1 2 3 4 ছিল, তো সেটা যখন 4 আর 5 নিজেদের মধ্যে জায়গাটাকে বদল করেছে, মানে 1 2 3 5 4 6 হয়ে গেছে, তাহলে এটাকে আমরা প্যারাসেন্ট্রিক বলবো। কারণ এই ইনভার্সনটা কিন্তু সেন্ট্রোমিয়ার এই যেটা মাঝখানে আছে সেটাকে ইনক্লুড করছে না। কিন্তু যদি সেন্ট্রোমিয়ারকে ইনক্লুড করে এই চেঞ্জটা দেখা যায়, তখন তাকে আমরা বলবো পেরিসেন্ট্রিক। যেমন দেখো এই যে 3 আর 2টা নিজেদের জায়গাটাকে চেঞ্জ করেছে বা অল্টার করেছে, 1 3 2 4 5 6 এই 3 আর 2 চেঞ্জটার মাঝখানে কিন্তু সেন্ট্রোমিয়ারটা ছিল, সুতরাং এটাকে আমরা বলবো পেরিসেন্ট্রিক ইনভার্সন। আচ্ছা, এবার আমরা আসি ট্রান্সলোকেশন কাকে বলে। ট্রান্সলোকেশন আমরা তো দেখলাম যে ক্রসিং ওভার হয় দুটো হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে, কিন্তু যদি এই ক্রসিং ওভার দুটো নন হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে হয়ে থাকে, তখন তাকে ট্রান্সলোকেশন বলবো, বা এটাকে আমরা ইলেজিটিমেট ক্রসিং ওভার বলতে পারি। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ফার্স্ট হোমোলগ, এটা সেকেন্ড হোমোলগ, হ্যাঁ, এই ফার্স্ট হোমোলগের থেকে কোনো একটা পার্ট গিয়ে যদি, মানে সেকেন্ড হোমোলগের কোনো একটা পার্ট গিয়ে যদি ফার্স্ট হোমোলগে লাগে, তখন তাকে আমরা বলবো নন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। কিন্তু যদি ঠিক উল্টোটাও হয়, মানে 1 নম্বর ক্রোমোসোমের পার্ট গিয়ে লাগছে 1 নম্বর ক্রোমোজোমের পার্ট গিয়ে লাগছে 2 নম্বর ক্রোমোজোমের সঙ্গে, 2 নম্বর সেটের সঙ্গে, 2 নম্বর হোমোলগ পেয়ারের সঙ্গে, আর 2 নম্বর হোমোলগ পেয়ারের একটা পার্ট এসে লাগছে 1 নম্বর ফার্স্ট হোমোলগের সঙ্গে, তখন তাকে আমরা বলবো রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। আচ্ছা, জিন মিউটেশন আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ উইথ রেসপেক্ট টু জিন স্ট্রাকচার। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ATCC এরকম আছে, তাহলে এটা সাবস্টিটিউশন মিউটেশন হতে পারে, ওয়ান বেস রিপ্লেসড বাই আদার, যেটাকে আমরা পয়েন্ট মিউটেশন বলতে পারি। তাহলে এটা দুরকম হতে পারে, ট্রানজিশন বা ট্রান্সভার্সন। যদি কোনো একটা পিউরিন অন্য একটা পিউরিন দিয়ে রিপ্লেসড হয়, মানে অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, যদি পিউরিন দিয়ে এর জায়গায় জি বা জি এর জায়গায় যদি এ চলে আসে, তখন তাকে ট্রানজিশন বলবো। বা পিরিমিডিন যদি পিরিমিডিন দিয়ে রিপ্লেস হয়, হ্যাঁ, মানে ধরো সাইটোসিনের জায়গায় থাইমিন বা থাইমিনের জায়গায় যদি সাইটোসিন চলে আসে, তখন তাকে আমরা ট্রানজিশন বলবো। এর এক্সাম্পল হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। কিন্তু ট্রান্সভার্সন আরো বড় চেঞ্জ, যখন পিউরিন রিপ্লেসড হয় পিরিমিডিন দিয়ে বা পিরিমিডিন রিপ্লেসড হয় পিউরিন দিয়ে, তখন তাকে আমরা ট্রান্সভার্সন বলবো। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কি হতে পারে, অ্যাডিং অর সাবস্টিটিউশন, রিডিং ফ্রেমটাই এর ফলে চেঞ্জ হয়ে যেতে পারে, যেটাকে আমরা ফ্রেম শিফট মিউটেশন বলবো। তাহলে সাবস্টিটিউশনের জন্য আমরা পেয়ে থাকি পয়েন্ট মিউটেশন, আর অ্যাডিশন বা সাবস্টিটিউশনের জন্য আমরা পেতে পারি ফ্রেম শিফট, যদি রিডিং ফ্রেমটা চেঞ্জ হয়ে যায়। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এরপর আমরা আসছি পেডিগ্রি। পেডিগ্রি অ্যানালিসিসে কি করতে হয়? ফ্যামিলি ট্রি স্টাডি করা হয়। কি স্টাডি করা হয় অ্যাকচুয়ালি ফ্যামিলি ট্রি এর মধ্যে? ইনহেরিটেন্স প্যাটার্ন অফ ডিফারেন্ট জিনস অ্যান্ড প্রবাবিলিটি অফ অকারেন্স অফ জেনেটিক ডিজিজ। তাহলে ডিসঅর্ডার বেসিক্যালি দুরকম হতে পারে, অটোজোমাল ডিসঅর্ডার আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। অটোজোমাল আবার হয় ডমিনেন্ট আর রিসেসিভ। ডমিনেন্ট কি হতে পারে? ক্যাপিটাল এ বা ক্যাপিটাল এ স্মল এ, আর রিসেসিভ কি হবে? স্মল এ। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি হতে পারে? এক্স লিঙ্কড হতে পারে, ওয়াই লিঙ্কড হতে পারে। এক্স লিঙ্কড আবার ডমিনেন্ট হয় বা রিসেসিভ হয়, মেলরা হচ্ছে হেমিজাইগাস কন্ডিশনে থাকে, আর ওয়াইলিংটা সবসময় মেল টু মেল ট্রান্সমিট করে, এবং এদের ক্ষেত্রে হল্যান্ডিক ইনহেরিটেন্স বলা হয়, বা ওয়াইলিংটের ক্যারেক্টার বা ট্রেডগুলোকে হল্যান্ডিক ট্রেড বলা হয়। তাহলে জেনেটিক ডিসঅর্ডার বেসিক্যালি মেন্ডেলিয়ান হতে পারে বা নন মেন্ডেলিয়ান ক্রোমোসোমের মধ্যে দেখা যেতে পারে। জিন মিউটেশন যদি হয় অটোজোমাল বা অ্যালোজোম বা সেক্স ক্রোমোসোমের মধ্যে হতে পারে। অটোজোমালটা আবার দুরকম, রিসেসিভ বা ডমিনেন্ট হয়। রিসেসিভ
অটোজোমাল মিউটেশনের এক্সাম্পলে আমরা কোন কোন ডিজিজ দেখতে পাবো? ফিনাইল কিটোনিউরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, অ্যালবাইনিজম, এগুলো হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আর অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার কি? মায়োটনিক ডিস্ট্রফি, পলিড্যাকটাইলি, ঋত্বিক রোশনের যেটা ছিল একটা আঙুলের সংখ্যা বেশি হয়ে যাওয়া, সেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। আর অ্যালোজোমাল বা সেক্স ক্রোমোজোমাল কি হতে পারে? এক্স লিঙ্কড হতে পারে বা ওয়াই লিঙ্কড হতে পারে। এক্স লিঙ্কড আবার ডমিনেন্ট বা রিসেসিভ হতে পারে। এক্স লিঙ্ক রিসেসিভের এক্সাম্পল কি কি? কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি এটসেট্রা। তাহলে দেখো, মায়োটনিক ডিস্ট্রফি হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, আর এক্স লিঙ্কড রিসেসিভ হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি। ঠিক আছে। আচ্ছা, নন মেন্ডেলিয়ান ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে কি হতে পারে? ডিউ টু জেনোমেটিক মিউটেশন আর ক্রোমোজোমাল অ্যাবারেশন। যেমন অটোজোমের ক্ষেত্রে দেখা যায় ডাউন সিনড্রোম, হ্যাঁ, বা একটা ক্রোমোজোমের ট্রাইজোমি হয়ে গেছে, বা সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায় টার্নার সিনড্রোম বা ক্লাইনফেল্টার সিনড্রোম। এগুলো আমরা দেখবো ডিটেলে অ্যাকচুয়ালি কি হয়। তাহলে অটোজোমাল রিসেসিভের মধ্যে আমরা প্রথমে চলে আসি ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে ভাবে একটা জিন ছিল যেটা নর্মালি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইম তৈরি করতো। তো ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজের কাজ হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন থেকে অন্য একটা অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন তৈরি করা। কিন্তু যদি এই জিনটার মিউটেশন হয়ে যায়, তাহলে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইমটা তৈরি হবে না এবং ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন কনভার্ট হবে না। তাহলে আমাদের বডির মধ্যে অ্যাকুমুলেশন অফ ফিনাইল অ্যালানিন হবে। তার প্রাইমারি এফেক্ট হচ্ছে ব্রেন সেলকে সেটা এফেক্ট করবে, এবং সেকেন্ডারি এফেক্ট আমরা দেখবো স্কিন পিগমেন্টেশন বা হেয়ার পিগমেন্টেশনের মধ্যে চেঞ্জ দেখা যাবে। তাহলে দিস আর দ্য এক্সাম্পলস অফ প্লিওট্রপি। আচ্ছা, নেক্সট আমরা আসছি সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এবং এটা ক্রোমোজোম 11 এটা থাকে, এবং এটা ক্রোমোজোম 11 এর মধ্যে হিমোগ্লোবিনের বিটা চেইন সিনথেসিসকারী জিন থাকে। তাহলে নর্মালি এর ক্ষেত্রে আমরা দেখছি এইচবিএ পাবো, অর্থাৎ বাইকনকেভ আরবিসি থাকতে পাবে। আর যদি এইচবিএস হয় তাহলে হিমোগ্লোবিন, সিকেল সেল হিমোগ্লোবিন, তাহলে সিকেল সেল আরবিসি তৈরি হবে। তাহলে হিমোগ্লোবিনের আমরা জানি প্রাইমারি স্ট্রাকচার দুটো আলফা এবং দুটো বিটা চেন আছে। তাহলে বিটা চেনের যেটা 6 নম্বর অ্যামাইনো অ্যাসিড সেটা নর্মালি থাকে ভ্যালিন। সেই ভ্যালিনটা যদি রিপ্লেস হয়ে যায় গ্লুটামিক অ্যাসিড দিয়ে ডিউ টু পয়েন্ট মিউটেশন, তাহলে দেখো এইচবিএ থেকে এইচবিএস হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে জিএজি ছিল, সেটা জিটিজি হয়ে গেল, আবার সেটা জিএজি তৈরি করে নর্মালি গ্লুটামিক অ্যাসিড তৈরি করে দিল। নর্মালি এটা হয়। কিন্তু যদি জিটিজিটা যদি সিএজি তৈরি করে বা জিইউজি তৈরি করে, এর জায়গায় যদি ইউ চলে আসে, তখন একটা ভ্যালিন তৈরি হবে। তাহলে 6th অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এটা কিন্তু কোয়ান্টিটিতে বাড়ছে না বা কমছে না, কোনো একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হচ্ছে, সো এটাকে আমরা কোয়ালিটেটিভ মিউটেশন বলতে পারি। আবার দেখো, যদি কখনো পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে আমরা এখানে কি দেখলাম? টি রিপ্লেসড হয়েছে এ দিয়ে, অর্থাৎ পিরিমিডিন থেকে পিরিমিডিন, এটাকে আমরা ট্রান্সভার্সনও বলতে পারি। তাহলে সিকেল সেল অ্যানিমিয়ার প্রাইমারি এফেক্ট কি? না তোমার বাইকনকেভ আরবিসিটা সিকেল সেপ্ট হয়ে যাবে, এটা একটা এক্সাম্পল অফ প্লিওট্রপি। আর সেকেন্ডারি এফেক্ট হচ্ছে অ্যানিমিয়া, ব্রেন ড্যামেজ, আরবিসি কাউন্ট কমে যাবে, এসবগুলো দেখা যাবে। তাহলে এই সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে পসিবিলিটিস কি কি হতে পারে? এইচবিএ এটা হচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়াল, আর এইচবিএস হচ্ছে হেটেরোজাইগাস বা এক্স ডিজিজ বা রেজিস্ট্যান্স টু ম্যালেরিয়া হয়। আর এইচবিএস হলে সেটা হবে অ্যাফেক্টেড, ফুললি অ্যাফেক্টেড, এবং সেটা ফ্যাটাল অবধি হতে পারে, মানুষ মারা যেতে পারে এইচবিএস হলে। এবার আমরা বলছি থ্যালাসেমিয়া, এটা হচ্ছে কোয়ান্টিটি মিউটেশন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বাড়বে বা কমবে। তাহলে আলফা থ্যালাসেমিয়া হতে পারে বা বিটা থ্যালাসেমিয়া হতে পারে। যদি হিমোগ্লোবিনের আলফা চেন অ্যাফেক্টেড হয় তখন তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া, বিটা চেন অ্যাফেক্টেড হলে সেটাকে বলবো বিটা থ্যালাসেমিয়া। তাহলে আলফা চেনের জন্য যে জিন সেটা রয়েছে ক্রোমোজোম 16-এ, আর বিটা থ্যালাসেমিয়া জিনটা রয়েছে ক্রোমোজোম 11-এর মধ্যে। তাহলে আলফা থ্যালাসেমিয়া জিনটা হচ্ছে হিমোগ্লোবিন A1 আর হিমোগ্লোবিন A2, এটা যদি অ্যাফেক্টেড হয় তখন আলফা থ্যালাসেমিয়া দেখা যাবে। আর বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা দেখবো হিমোগ্লোবিন বি জিনটা অ্যাফেক্টেড হয়। তাহলে আলফা থ্যালাসেমিয়া হলে কি হতে পারে? রিডিউসড সিনথেসিস অফ আলফা চেন, বিটা চেনটা প্রেসিপিটেট করতে পারে, হ্যাঁ, আর বিসিটা রাপচার করে যেতে পারে। আর বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা কি দেখবো? রিডিউসড সিনথেসিস আর সিনথেসিস অফ বিটা চেন, আলফা চেন প্রেসিপিটেট করতে পারে বা আরবিসি রাপচার করে যেতে পারে। অটোসোমাল সেক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে আমরা কি পাবো? যদি এক্স লিঙ্ক রিসেসিভ হয় তাহলে সেটা ক্রিসক্রস ইনহেরিটেন্স শো করবে। যেমন তোমার মেল থেকে তোমার ফিমেল থেকে সেটা সনের মধ্যে যায়, সন থেকে সেটা গ্র্যান্ড ডটারের মধ্যে যেতে পারে। আবার মেল থেকে যদি ডটার এবং ডটার থেকে গ্র্যান্ড সনের মধ্যে যায়, সেটা হবে একটা এক্সাম্পল অফ ক্রিসক্রস। তাহলে আমরা এখানে কি দেখছি? যে ফিমেল এক্স আর রয়েছে, আর মেলের ক্ষেত্রে এক্স আর ওয়াই, মানে একটা ক্রোমোজোমই যদি অ্যাফেক্টেড হয়, রিসেসিভ হয়, তখন সেটা অ্যাফেক্টেড হয়ে যাবে। আর ফিমেলের ক্ষেত্রে এক্স ক্যাপিটাল আর এক্স স্মল আর যদি হয়, তখন সেটাকে আমরা ক্যারিয়ার বা ডিজিজ বলবো। আচ্ছা, কালার ব্লাইন্ডনেস আমরা আসছি। এটা কালার ব্লাইন্ডনেস হচ্ছে কি হয়? নর্মালি আমাদের হিউম্যান আইয়ের মধ্যে কোন সেল আছে সেটা একটা পিগমেন্ট তৈরি করে, একটা কালার পারসেপশন করতে হেল্প করে, যেমন জিন সি। আবার রেড গ্রিন কালার ব্লাইন্ডনেসও এটা হেল্প করে। যদি জিনটাকে আমরা সি ধরছি, ক্যাপিটাল সি, যদি এক্স
স্মল সি হয় তাহলে সেটাকে আমরা অ্যাফেক্টেড বলবো, মানে দুটো জিনই অ্যাফেক্টেড, দুটো অ্যালিলই অ্যাফেক্টেড হয়েছে। যদি এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি হয় তখন সেটাকে আমরা বলবো কেরিয়ার, বা যেটা কিন্তু নট অ্যাফেক্টেড। তাহলে আর এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে গেল। আর মেলের ক্ষেত্রে যদি এক্স ক্যাপিটাল সি ওয়াই হয় তাহলে সেটা নর্মাল, কিন্তু এক্স স্মল সি ওয়াই যদি হয় তাহলে সেটা অ্যাফেক্টেড। তাহলে মেলদের ক্ষেত্রে মেলদের কালার ব্লাইন্ডনেস হওয়ার চান্স কিন্তু বেশি, 8% দেখা যায়, ফিমেলের ক্ষেত্রে সেটা 0.4% হয়। আচ্ছা, এরপর আমরা আসছি যে এই যে যদি ক্রস করা হয়, একটা মেলের সঙ্গে একটা ফিমেলের ক্রস করা হলো এবং বোথ আর হেটেরোজাইগাস ফর সিকেল সেল অ্যানিমিয়া, তাহলে আমরা ফাইন্ড পার্সেন্টেজ অফ অ্যাফেক্টেড প্রোজেনির কতটা আমরা অ্যাফেক্ট দেখবো। তাহলে অটোজোমাল রিসেসিভ এইচবিএ এইচবিএস আর এইচবিএস যদি মানে ক্রস করানো হয় তাহলে আমরা দেখবো এইচবিএ একটা পাবো, দুটো পাবো এইচবিএস আর একটা পাবো এইচবিএস। তাহলে কি বলছে দেখো, বোথ হেটেরোজাইগাস ফর সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে হেটেরোজাইগাস ফর সিকেল সেল অ্যানিমিয়া আমরা কটা পাচ্ছি? হেটেরোজাইগাস ফর সিকেল সেল অ্যানিমিয়া আমরা কটা পেলাম? অ্যাফেক্টেড প্রোজেনি আমরা কটা পেলাম? 25%, মানে এই চারটের মধ্যে একটা, মানে 25%। এইচবিএসটা হচ্ছে অ্যাফেক্টেড, আর এগুলো নর্মাল, তাহলে 25% হবে অ্যাফেক্টেড প্রোজেনি। আচ্ছা, এবার কি বলছে, ফিমেল হুজ ফাদার ওয়াজ কালার ব্লাইন্ড ম্যারিজ এ কালার ব্লাইন্ড ম্যান, ফাইন্ড আউট দ্য প্রপোর্শন অফ ডিজিজড প্রোজেনি। তাহলে কালার ব্লাইন্ডনেস হচ্ছে এক্স ক্রোমোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এক্স স্মল সি ওয়াই, তাহলে এক্স স্মল সি এক্স এর সঙ্গে যদি এক্স স্মল সি ওয়াই ক্রস করা হয় তাহলে একটা পাবো আমরা এক্স স্মল সি এটা হচ্ছে অ্যাফেক্টেড ফিমেল, আর এক্স স্মল সি ওয়াই এটা হচ্ছে অ্যাফেক্টেড মেল, আর এক্স স্মল সি এটা হচ্ছে কেরিয়ার ফিমেল, আর এক্স ওয়াই হচ্ছে নর্মাল। তাহলে আমরা কি বলছি, ফাইন্ড আউট দ্য প্রপোর্শন অফ ডিজিজ প্রোজেনি আমরা চারটের মধ্যে দুটো পাচ্ছি, এক্স স্মল সি আর এক্স স্মল সি ওয়াই। তাহলে এটা হচ্ছে 50% আনসার হলো। নেক্সট আমরা দেখছি হিমোফিলিয়া বা ব্লিডার্স ডিজিজ। এর ক্ষেত্রে আমরা কি দেখবো, ব্লিডার্স ডিজিজের ক্ষেত্রে এটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ বা রয়্যাল ডিজিজ বলা হয়, কারণ ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলিতে এটা পাওয়া গেছিল। মেলদের ক্ষেত্রে আমরা কি দেখবো, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই এটা নর্মাল, আর এক্স স্মল এইচ ওয়াই হচ্ছে অ্যাফেক্টেড। ফিমেলের ক্ষেত্রে এক্স স্মল এইচ যদি হয় তাহলে অ্যাফেক্টেড, আর যদি এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ হয় তাহলে কেরিয়ার। তাহলে এটা দুরকম টাইপের হতে পারে হিমোফিলিয়া। টাইপে হিমোফিলিয়ার ক্ষেত্রে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেটা তোমার ফ্যাক্টর 8 সেটা থাকছে না, আর টাইপ বির ক্ষেত্রে ফ্যাক্টর 9টা থাকছে না, এটাকে আমরা ক্রিসমাস ফ্যাক্টর বলতে পারি। আচ্ছা, নন মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কোনটা? অটোজোমাল ডিসঅর্ডার, যেমন ডাউন সিনড্রোম। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ল্যাংডন ডাউন 1866 প্রথম প্রপোজ করেছিলেন। এর ক্ষেত্রে ট্রাইজোমি 21 দেখা যায়, এটা 47 ক্রোমোজোম হয়ে যায় 2n+1। এর ক্ষেত্রে ফ্ল্যাট ব্যাক অফ হেড, মেনি লুপস অন ফিঙ্গার টিপস অর পাম ক্রেস, হ্যাঁ, ব্রড ফ্ল্যাট ফেস দেখা যায়, বিগ অ্যান্ড রিঙ্কেলড টাং দেখতে পাওয়া যায়, এবং কনজেনিটাল হার্ট ডিজিজ দেখা যেতে পারে। এটা আমি এনসিআরটি থেকে তোমাদের ডায়াগ্রামটা দিয়েছি। আমার এটা দেখার পর একবার এনসিআরটি দেখে নেবে। তাহলে এই পরপর যে দুটো ভিডিও দিলাম, একটা গতকাল মানে পরশু দিয়েছিলাম, একটা আজ দিলাম, তো এই দুটো ভিডিও দেখলে এবং এনসিআরটি রিভিশন দিলে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেন আটকাবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অটোজোমালে আমরা কি দেখতে পাচ্ছি, কি টার্নার, এটা ফিমেলদের মধ্যে দেখা যায় মনোজোমি অফ এক্স, এবং এক্ষেত্রে a প্লাস a ডাবল এ প্লাস x0 বা 44 প্লাস x0 বা 45 প্লাস x0 দেখা যেতে পারে। এক্ষেত্রে আমরা ওভারিটা রুডিমেন্টারি হয়, সেজন্য স্টেরাইল হতে পারে, শর্ট স্টেচার বা মেন্টাল রিটার্ডেশন দেখা যায় এই টার্নার সিনড্রোমের ক্ষেত্রে। আর ক্লায়েনফেল্টার সিনড্রোমটা হিউম্যান মেলদের দেখা যায়, যার ক্ষেত্রে আমরা ট্রাইজোমি অফ সেক্স ক্রোমোসোম পাবো, অর্থাৎ ক্যাপিটাল এ প্লাস XXY, এক্স ক্রোমোসোম একটা বেড়ে গেছে, বা 44 প্লাস XXY অর্থাৎ 47টা ক্রোমোসোম XXY হবে। এক্ষেত্রে গাইনেকোমাস্টিসিয়া দেখা যায়, অর্থাৎ মেলদের ক্ষেত্রে তার ব্রেস্টটা অনেক বেশি ডেভেলপড হয়ে যায়। এরাও স্টেরাইল হয়, কিন্তু এদের টল স্টেচার হয়ে থাকে এবং এদের মেন্টাল রিটার্ডেশন দেখা যায়। তাহলে আমার এই জেনেটিক্স চ্যাপ্টারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।